প্রিয় দর্শক, আমি এখন আছি চুয়াডাঙ্গা দর্শনা বন্দরে। আপনারা জানেন যে আজকে আমাদের পার্শ্ববর্তী যে দেশ ভারতের কলকাতাতে বাংলাদেশের ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল হক আজিমের মরদেহ উদ্ধার হয়েছে। তো তিনি গত 12 তারিখে অর্থাৎ 12ই মে দুপুরের পর এই বন্দর দিয়ে দর্শনার এখান থেকে চেকপোস্ট দিয়ে দর্শনা বন্দরের চেকপোস্ট দিয়ে ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য। তারপরে এই 10 দিন পরে আজকে তার মরদেহ ভারতের নিউ টাউনের বিধাননগরের নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন নামের একটি হোটেল থেকে উদ্ধার করেছে কলকাতা পুলিশ। তো সেই বিষয়টি আমি আপনাদেরকে জানাবো সরাসরি। আর এর সাথে উনি যেদিন ভারতে গেলেন, তারপরে উনি কিভাবে গেলেন ভারতে, বিস্তারিত তথ্য জানাবো। আমি যতটুকু তথ্য পেয়েছি সেগুলো আপনাদেরকে একটু জানাবো সরাসরি চ্যানেল 24 এর ফেসবুক লাইভে। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে বাংলাদেশের এই চুয়াডাঙ্গা জেলার ঠিক পাশের জেলা ঝিনাইদহ, সেই ঝিনাইদহ জেলার যে আসনটি আছে 4 আসন, সেটি ঝিনাইদহ সদরের 5টি ইউনিয়ন এবং কালীগঞ্জ উপজেলায় মিলে সদরের ঝিনাইদহের যে 4 আসন, সেখানেই এমপি হয়েছিলেন আনোয়ারুল হক আজিম। তিনি জনপ্রিয় একজন নেতা ছিলেন কালীগঞ্জবাসী তথা ঝিনাইদহের মানুষের কাছে। তিনি তিনবার আওয়ামী লীগের এমপি। তো সর্বশেষ তিনি যখন এই দর্শনা বন্দর দিয়ে গত 12 তারিখ দুপুরের পর দুপুর 1টার পর তিনি যখন এখান থেকে ভারতে গেছেন, তার যাওয়ার সময় তার নিজস্ব গাড়িতে করেই তাকে এখানে রেখে যান তার ব্যক্তিগত পিএস এবং তার ড্রাইভার ছিলেন সাথে। সেই সাথে ছিলেন আমাদের পাশের জীবননগরের অর্থাৎ চুয়াডাঙ্গা জীবননগরের একজন ব্যবসায়ী আব্দুল হক। তো আমি সবার সাথে কথা বলেছি তিনি এখানে কিভাবে আসলেন, দর্শনা চেকপোস্টে কিভাবে ভারতে গেলেন, কোন পরিবহনে ভারতে গেলেন, সেগুলো বিস্তারিত জানাবো। তো তার আগে আমরা একটু কথা বলবো এই দর্শনা চেকপোস্টে আসার পরে এমপি আনারকে যিনি টেক কেয়ার করেছিলেন, তাকে যিনি হেল্প করেছিলেন পাসপোর্ট এর ইমিগ্রেশন সহ ট্রলি নিয়ে যাওয়া সহ, আবুল হোসেন, তিনি দীর্ঘদিন এখানে আছেন, খুব সিনিয়র একজন মানুষ। আচ্ছা আবুল হোসেন, আপনি যদি আমাদেরকে জানান যে ওই দিন এমপি আনার কখন আসেন, কিভাবে উনি ভারতে গেলেন, সেইটি যদি বিস্তারিত একটু আমাদেরকে জানান। হ্যাঁ, এমপি আনার কখন আসছিলেন, কিভাবে গেলেন, আপনি কতটুকু হেল্প করেছেন? এসেছিল 2টার সময়, ওইলে আমাদের ঘরে চা খাওয়ে আমি আবার এই সময় আমাদের পুলিশ এসে এখানে আগাই দিয়ে গেল। হ্যাঁ, ওনার ড্রাইভার ছিল, তারপর বলে এখানে ভ্যান ঠিক করতে ভ্যানে তুলে দিলাম। তো তারপরে আর কোনো যোগাযোগ আপনাদের সাথে হয়? সাথে কোনো কথা হয়নি। এরপরে ওনার পিএস এবং ওনার ড্রাইভাররা আবার এখানে খোঁজ করতে আসছিলেন 3 দিন পরে। 3 দিন পর খোঁজ করতে এসেছিল গাড়ি নিয়ে। হ্যাঁ, ওনার ওই যে আমাদের পুলিশ ছিল, ওদের কাছে আবার কথা বলে চলে, আমার সাথে আর দেখা হয়নি। ধন্যবাদ। দর্শক মন্ডলী, শুনছিলেন আবুল হোসেন জানাচ্ছিলেন যিনি এমপিকে চা খাইয়েছেন এবং চা খাওয়ানোর পরে দর্শনা চেকপোস্টের এই পথ দিয়ে ভ্যানে তুলে দিচ্ছেন। আপনাদেরকে আরেকটু জানাই যে ভ্যান চালক ওনাকে সীমান্তে 0 পয়েন্টে নিয়ে গিয়েছিলেন, তার সাথে আমরা কথা বলবো। এই দর্শনা বন্দরের এই যে বিজিবির এই চেকপোস্ট থেকে ভারতের বিজিবি চেকপোস্ট থেকে ভারতের যে 0 লাইন পর্যন্ত যে 200 মিটার সড়ক আছে আপনারা দেখছেন, এই চেকপোস্ট পর্যন্ত 200 মিটার যে সড়ক, ও যে দূরে যেটি দেখা যায় 200 মিটার সড়কের যে 0 পয়েন্ট, ওখানে ভারতের যে ভ্যান আছে ওই ভ্যানে উঠে এখানে ওপারে ভারতের গেদি স্টেশনে যেতে হয়, ভারতের ইমিগ্রেশনে যেতে হয়। তো বাংলাদেশের এই 200 মিটারে যিনি ভ্যান নিয়ে গিয়েছিলেন, এখানে যিনি কুলি হিসাবে কাজ করেন ভ্যান চালক, আমরা তার সাথে একটু কথা বলবো। আপনি যদি, আপনার নামটা কি? আমার নাম জুবাইর রহমান পনি। আচ্ছা, এমপি সাহেব আপনার ভ্যানে উঠছিলেন? জি, আমার ভ্যানে উঠছিল। তারপরে কিভাবে ওনাকে 0 পয়েন্টে? আমি এখান থেকে আমাদের ইমিগ্রেশন কাস্টমস থেকে আমি ভ্যানে তুললাম, ওনার লাগেজ তুললাম, একটা লাগেজ ছিল, লাগেজটা তুলে আমি একদম ইন্ডিয়ান ভ্যানে তুলে দিচ্ছিলাম। তারপরে এমপি সাহেবের সাথে কি কোনো কথা হয়েছিল আপনার? আমার সাথে এমপি সাহেব আমার গায়ে হাত দিয়ে বলছে খুব ভালো ছিল তুমি, এরকম করে কথা বলে আমার সাথে চলে গেল।
ধন্যবাদ। দর্শক মন্ডলী, আপনারা শুনছিলেন যে ভ্যান চালক এমপি সাহেবকে ভারতের জিরো পয়েন্টে নিয়ে যান, তার কাছে শুনছিলেন যে এমপি সাহেব যিনি ভারতের বাংলাদেশের আনারুল হক আনার এমপি, তিনি যখন এই দর্শনা বন্দর দিয়ে ভারতে যান তখন যার ভ্যানে উঠেছিলেন সে ছেলের নাম বনি, সে জানালো যে কিভাবে এমপি আনার তার ভ্যানে চড়ে জিরো পয়েন্টে গেলেন। তো আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি দর্শক মন্ডলী, ঠিক আপনারা যেটি দেখছেন বাংলাদেশের কাস্টমস ইমিগ্রেশন দর্শনা বন্দরের এই পাশটাই কাস্টমস ইমিগ্রেশন, ওখান থেকে ইমিগ্রেশন করে যেভাবে আপনারা দেখছেন যে পাসপোর্টধারী যাত্রীরা আসছেন বন্দরে আসছেন, তো এখান থেকে কাস্টমস ইমিগ্রেশন করে গত 12 তারিখ ঠিক দুপুরের পরে আমি ইমিগ্রেশন কর্মকর্তাদের সাথে কথা বলেছি। এখানে যারা আছেন ইমিগ্রেশনের যিনি কর্মকর্তা আছেন পুলিশের এএসআই আব্দুল মুমিন, তিনি আমাকে জানিয়েছেন ঠিক দুপুর 1টার পর 12 তারিখ দুপুর 1টার পর বাংলাদেশের এমপি আনার সাহেব আসেন, তারপরে তার ইমিগ্রেশন সম্পন্ন হয় এবং এখানে দুজন পুলিশের একজন এএসআই এবং একজন কনস্টেবল এই পাশ থেকে ঠিক ডান পাশে আপনারা দেখছেন ইমিগ্রেশন ভবন দেখা যায়, কাস্টমস ইমিগ্রেশন সেই প্রক্রিয়া সম্পন্ন করে এখানে বিজিবির চেকপোস্টে আসেন এবং সাথে দুজন পুলিশের কর্মকর্তা আসেন ইমিগ্রেশন থেকে, তারা এমপি সাহেবকে এই পর্যন্ত এগিয়ে দিতে আসেন। ঠিক এখানে যেখানে বিজিবির চেকিং পয়েন্ট এখানে দিয়ে যান এবং তার লাগেজগুলো বিজিবির এখানে চেক করা হয় এবং বিজিবি এমপি হিসেবে তাকে যথাযথ সম্মান করেন। তারপরেই এখান থেকে ভ্যানে উঠে তিনি চলে যান ভারতের জিরো পয়েন্টে। জিরো পয়েন্ট যেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, দর্শনা সীমান্তের ওপারে দর্শনা বন্দরের যে জিরো পয়েন্ট যেটি গেদে আপনারা দেখছেন যে ওই দূরে যে ভ্যানটি দাঁড়িয়ে আছে ওটি ভারতের ভ্যান। ওখান থেকে উঠে 800 মিটার গেলেই ভারতের বিএসএফ এর পোস্ট, সেই বিএসএফ পোস্টে তল্লাশি করে তারপরেই ঠিক পাশেই ভারতের, আমি আপনাদেরকে একটু ক্যামেরাটা মুভ করিয়ে আরেকটি পয়েন্টে নিতে চাই দর্শক মন্ডলী, ভারতের যে স্টেশন থেকে কলকাতায় যাওয়া যায় সেটি আপনাদেরকে একটু দেখাতে চাই। এটি দর্শনা বন্দর, ঠিক এই দর্শনা বন্দরের এই পাশ থেকেই দর্শক মন্ডলী একটি রেলপথ, রেলের এখান থেকে 800 মিটার দূরে যেটি দেখছেন ভারতের গেদে রেল স্টেশন, ওখান থেকেই মূলত ইমিগ্রেশন কাস্টমস করে কলকাতাতে চলে যায়। আপনারা দেখছেন দূরে একটি ওভারব্রিজ আছে, ঠিক ওভারব্রিজের যেটি দেখা যায় ওটি গেদি স্টেশন, ক্যামেরায় আপনারা দেখছেন। এই গেদি স্টেশন থেকেই ট্রেনে কলকাতা যাওয়া যায়। এর পাশাপাশি আমি যে তথ্যটি পেয়েছি, ওই দিন এমপি সাহেব যখন দুপুরের পরে এই সীমান্ত পার হলেন, দর্শনা সীমান্ত পেরিয়ে যখন গেদেতে গেছেন, তখন সেখানে উনি একটি ব্যক্তিগত গাড়ি ভাড়া করেছেন, একটি প্রাইভেট কার। সেই প্রাইভেট কার ভাড়া করেছেন, প্রাইভেট কারের যিনি মালিক তার সাথে আমার কথা হয়েছে, প্রদীপ মজুমদার, তিনি নিজে গাড়িটা ড্রাইভ করেছেন, গাড়িটা চালিয়েছেন এবং বাই রোডে এই যে স্টেশন যেটি দেখা যায় ঠিক ডান পাশ দিয়ে বাই রোড গেছে ভারতের জেলা শহর যেটি কৃষ্ণনগর, অর্থাৎ নদিয়া জেলা ওপারে, নদিয়া জেলার কৃষ্ণনগরে ভারতের যে ন্যাশনাল হাইওয়ে আছে 34 নম্বর জাতীয় সড়ক, সেই সড়ক ধরেই কলকাতা যেতে হয়। তো ভারতের গেদের প্রদীপ মজুমদার তিনি তার ব্যক্তিগত প্রাইভেট কার ভাড়া করেন এমপি সাহেব, তিনি প্রাইভেট কারটি ড্রাইভ করে নিয়ে যান এমপি সাহেবকে। তো আমি যতটুকু তথ্য পেয়েছি ঠিক গেদের পাশের গ্রামটি হলো বানপুর, এই বানপুর থেকে এমপি সাহেবের সাথে মানিক নামের একটি ছেলে ওঠেন, সেই ছেলেটি এমপি সাহেবকে নিয়ে যান এবং এমপি যখন কলকাতায় যান, এর আগে ঠিক চাকদা বলে একটি শহর আছে কলকাতার আগে, চাকদাতে একটি গ্রামে গিয়েছিলেন, চাকদাতে একটি গ্রামে যান, সেখানে কিছুক্ষণ অবস্থান করেন। তারপরে এই প্রাইভেট যে কার ভাড়া করেছিলেন প্রদীপ মজুমদারের, সেটি দমদমের আগে বিধাননগরে এমপি সাহেবকে দমদমের কাছেই, ভারতের কলকাতার যে শহর দমদম, সেই দমদমের কাছে তারা এমপি সাহেবকে নামিয়ে দেয়, আনার এমপি সাহেবকে নামিয়ে দিয়ে বানপুরে যে ছেলেটি সাথে গিয়েছিল মানিক, সেও এই প্রাইভেট কারে ব্যাক চলে আসে, অর্থাৎ ফেরত আসে গেদেতে। এরপরে এমপি সাহেব কোথায় গিয়েছেন এটি আর এরা তারা আমাকে জানাতে পারেননি। তারপরে আপনারা জানেন দর্শক মন্ডলী, ঠিক এমপি সাহেব 12 তারিখে গেছেন, এই 12 তারিখের পরেই 3 দিন পরে
15 তারিখে যখন তার পরিবার তার ফোনে সুইচ অফ পেয়েছেন, তখন তার পরিবার থেকে খোঁজখবর নেওয়া শুরু হয়েছে। এই 3 দিন পরেই এখানে দর্শনা বন্দরের ঠিক এখানে আবার তাকে খোঁজ করতে আসেন তার গাড়ি নিয়ে, তার পিএস সহ তার স্বজনরা। এবং এখানে এই দর্শনা বন্দরে খোঁজ করতে আসার পরে তারা এখান থেকে এমপি সাহেবের কোনো ট্রেস পাননি। এবং আপনারা দেখছেন যে উৎসুক জনতা কিন্তু এই বিষয়টি নিয়ে দর্শনা সীমান্তের সবার মধ্যেই একটি কাজ করছে যে আসলে বাংলাদেশের একজন জনপ্রিয় সংসদ সদস্য, যিনি তিনবারে নির্বাচিত এমপি, তিনি এই দর্শনা বন্দর দিয়ে ভারতে যান, এরপরে ভারতে গিয়ে নিখোঁজ হন। তো যেটি আপনাদেরকে বলছিলাম যে 3 দিন পরে তার স্বজনরা যখন তার খোঁজ না পায়, তখন আপনারা জানেন ঢাকাতে ডিবি কার্যালয়ে তার স্বজনরা অভিযোগ করেন, বিশেষ করে তার একমাত্র মেয়ে অভিযোগ করেন, এবং ইন্ডিয়াতেও তারা ব্যাপক খোঁজখবর শুরু করেন। এর পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের পক্ষ থেকেও রাষ্ট্রীয়ভাবে ভারতকে অনুরোধ জানানো হয়। এবং ওই দিনই ভারতের কেন্দ্রীয় সরকারের সমস্ত বাহিনী, সেন্ট্রালের যারা ইন্টেলিজেন্স আছে এবং যারা রাজ্যের ইন্টেলিজেন্স আছে, রাজ্যের পুলিশ, সেন্ট্রালের বাহিনী সবাই নড়ে চড়ে বসে এবং এমপি আনারকে কলকাতায় ব্যাপক তল্লাশি শুরু করে খুঁজে বের করার জন্য। এবং বারবার যেটি আশ্বস্ত করা হয়, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে ব্রিফ করেন, সেই ব্রিফ থেকে যেটি করা হয় যে আশ্বস্ত করা হয় যে এমপি কলকাতাতে আছেন এবং ফিরে আসবেন সুস্থ হয়ে, এটি সবার প্রত্যাশা ছিল। কিন্তু আজকেই এই যে 10 দিন পর আজকে সকালেই খবর আসে বাংলাদেশে যে ভারতের, আরেকটু জানিয়ে রাখি দর্শক মন্ডলী, সকালে যে খবরটা আসে যে ভারতের নিউ টাউন, কলকাতার নিউ টাউন এলাকায় সঞ্জীবা গার্ডেন নামে একটি হোটেল আছে, সেই হোটেলে এমপি দ্বিখণ্ডিত মরদেহ পাওয়া গেছে। তো এই অবস্থার পর থেকেই তার নিজ এলাকা কালীগঞ্জে মানুষের মধ্যে একটা চরম আহাজারি বিরাজ করছে, তার নেতাকর্মী সহ। এবং দর্শনা বন্দরে যেখান থেকে ভারতে গিয়েছিলেন, সেখানে উৎসুক জনতা অপেক্ষা করছে যে তথ্য জানার জন্য। তো আরেকটি বিষয় দর্শক মন্ডলী, আপনারা জানেন এমপি যখন ভারতে কলকাতায় যান, উনি কিন্তু কোনো হোটেলে ওঠেননি, উনি উঠেছিলেন ওনার দীর্ঘদিনের এক বন্ধু, যিনি ওনার পূর্ব পরিচিত, তার বাসায় ওঠেন। এবং সেটি ছিল কলকাতার যে এলাকাটা, সেই এলাকাটা আপনারা জেনেছেন, সেখানে এমপি উঠেছিলেন এবং তার বাসা থেকে উনি বের হয়ে যান। পরে কলকাতার যে বন্ধুর বাসায় উঠেছিলেন, তিনি কলকাতা থানাতে একটা জিডিও করেন। আপনারা জানেন যে বিষয়টি নিয়ে দীর্ঘ 1 সপ্তাহ যে আলোচনা চলছে বাংলাদেশের একজন এমপি নিখোঁজের, সেই নিউজ চ্যানেল 24-এ আমাদের কলকাতা প্রতিনিধি যিনি আছেন, তিনি সবসময় আপডেট দিয়েছেন সেখান থেকে ফুটেজ সহ। তো আমরা এখন পর্যন্ত যেটি জেনেছি যে তার লাশ, অর্থাৎ এমপি আনোয়ারুল আজিমের মরদেহ ভারতের কলকাতা পুলিশ নিউ টাউন এলাকায় সঞ্জীবা গার্ডেন থেকে টেকনো সিটি থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে নিউ টাউনের। আর পুলিশের একটি সূত্র যেটি জানিয়েছে যে যেদিন তিনি নিখোঁজ হয়েছেন সেদিন তাকেই খুন করা হয়েছে, অর্থাৎ উনি যেদিন থেকে পাওয়া যাচ্ছে না, ভারতে 12 তারিখে গিয়েছিলেন, 15 তারিখে ওনার পরিবার ওনার হদিস পায়নি, তারপরেই তার খুন করা হয়েছে, এটি ধারণা করছে ভারতের যে থানা পুলিশ, সেটি তারা ধারণা করছে। তো এর আগে ভারতে যাওয়ার আগে পরিবারের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় 19 তারিখে। তো এই 19 তারিখের পর থেকে এমপির পরিবার উদ্বিগ্ন ছিল। তো সবশেষ আজকে উনি ভারতে গিয়ে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বরানগর থানার 17/3 মন্ডলপাড়ার লেনের বাসিন্দা। তিনি এমপি সাহেবের দীর্ঘদিনের পরিচিত ছিলেন গোপাল বিশ্বাস। এই গোপাল বিশ্বাসের বাড়িতে উঠেছিলেন, তারপরে মূলত ডাক্তার দেখানোর উদ্দেশ্যেই এই বাংলাদেশ থেকে তিনি ভারতে গিয়েছিলেন। এরপরে 13 মে দুপুরে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বের হন এই সংসদ সদস্য। সন্ধ্যায় ফেরার কথা থাকলেও তিনি আর ফিরে আসেননি। এরপর 18 তারিখ অর্থাৎ পরের দিন বরানগর থানায় একটি নিখোঁজের অভিযোগ করেন ওনার বন্ধু গোপাল বিশ্বাস। তারপর থেকে কিন্তু বিষয়টি নিয়ে হইচই পড়ে যায়। তো এই অবস্থা এখন সবাই প্রত্যাশা আছে বাংলাদেশের যে এই এমপি সাহেবের মরদেহ কিভাবে কোথা থেকে বাংলাদেশে আসে এবং এর পাশাপাশি তাকে কেন খুন করা হলো, তাকে কারা খুন করেছে এবং সব মিলিয়ে সব তথ্য জানতে চায় মানুষ। আমি আপনাদেরকে আরেকটু দেখাতে চাই দর্শক মন্ডলী যে আসলে সবাই মর্মাহত বাংলাদেশিরা যে একজন
বাংলাদেশের সংসদ সদস্য ভারতে গেলেন চিকিৎসার জন্য, এবং চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পরে তিনি নির্মম হত্যাকাণ্ডের শিকার হলেন, এটি আসলে অনেকে মানতে পারছেন না। তো এই অবস্থা, আপনারা দেখছেন এখানে অনেক পাসপোর্টধারী যাত্রীরা আছেন। ঠিক এটি দর্শনা বন্দর, এখান থেকেই ভারতে যান প্রতিদিন হাজার হাজার মানুষ। তারা কেউ চিকিৎসায় যান, কেউ বেড়াতে যান, অনেকে বিভিন্ন কাজে যান। তো আমরা একজন পাসপোর্টধারী যাত্রীর সাথে একটু কথা বলবো। আপনি যদি আমাদেরকে একটু জানান যে আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় আল্লাহ দরগা। এই পাশেই, ঝিনাইদহের পাশেই? না, হ্যাঁ, ঝিনাইদহের পাশেই। তো এই যে ভারতে যাচ্ছেন, আচ্ছা, কি জন্য ভারতে যাচ্ছেন? আমি যাচ্ছি হলো বিজনেসের কাজে, ব্যবসার কাজে। অনেকেই চিকিৎসায় যান, ব্যবসার কাজে যান। তো আপনি জেনেছেন যে বাংলাদেশের ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম কলকাতায় আজকে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। উনিও এই বন্দর দিয়ে এখান থেকেই 12 তারিখে গিয়েছিলেন ভারতে। তো বিষয়টা আসলে বাংলাদেশ হিসাবে ভারতে যাচ্ছেন, আপনাদের নিরাপত্তা সহ সার্বিক বিষয় কি ভাবছেন? এটা তো দুঃখজনক বিষয় যে ভারতে যে সে নিহত হয়েছে, এটা তো দুঃখজনক ঘটনা। এটা আমরা বাংলাদেশি হিসাবে তার সুষ্ঠু তদন্ত চাই এবং তার হত্যাকাণ্ডের যেন সুষ্ঠু বিচার হয়, এটা আমরা চাই। ধন্যবাদ। আর এই যে আপনারা ভারতে যাচ্ছেন, নিরাপত্তার যে প্রশ্নটি করেছিলাম, যে আসলে নিরাপত্তার বিষয়টি ভারত সরকারকে কতটুকু দেখা উচিত যারা বাংলাদেশি পর্যটক ভারতে যান? নিরাপত্তাও ওখানে আছে, কিন্তু আমরাই সেই নিরাপত্তা, যেমন আমাদের যেখানে থাকার কথা চাই সেই থানাতে, পুলিশ স্টেশনে আমাদের রিপোর্ট করার কথা, আমরা তা কেউ করি না। আমরা যে সুষ্ঠুভাবে যদি চলি তাহলে আমাদের কোনো সমস্যা হয় না। ধন্যবাদ। দর্শক মন্ডলী, শুনছিলেন আসলে বিদেশ ভ্রমণে সবাইকে সতর্ক হওয়া উচিত, এবং যে দেশের নিয়ম যেটি আছে সেটি মেনে চলা উচিত রাষ্ট্রীয়ভাবে। আর আপনারা শুনলেন যে বাংলাদেশিরা প্রত্যাশা করছেন যে বাংলাদেশের যে সংসদ সদস্য, ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল হক আজিমের হত্যাকাণ্ডের বিচার, সঠিক তদন্ত এবং এই ঘটনার কারণ উদ্ঘাটন করে দোষীদের গ্রেপ্তার করে সঠিক বিচারের আওতায় আনবে, এটিও বাংলাদেশিরা চাচ্ছেন। তো সব মিলিয়ে এই ছিল এমপি আনারের সর্বশেষ তথ্য।